আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছ? আচ্ছা, দেখো তোমরা তোমাদের তো জয়েনিং তো কমে গেছে, আমি বুঝতে পারতেছি কি জন্য। তো তো একটু গ্রুপে কেউ একজন স্ট্যাটাস দিয়ে একটু জানাই দাও তো, যে যাতে জয়েন করে সবাই। আর একটা জিনিস হলো যে একটু অকওয়ার্ড লাগতেছে সবকিছুই, কারণ এইভাবে তো কখনো আমি নিজেও ক্লাস নেইনি, যে একেবারে ওইখানে তোমাদেরকে মনে হচ্ছিল যেন দেখতে পাইতাম। মানে দেখতে তো পাই না, কিন্তু মনে হচ্ছিল দেখতে পাইতাম, বাট এখানে কেমন যেন একটু ইয়ে লাগতেছে। মানে ক্লাসরুমে বা স্কুল বা কলেজে ক্লাস নিয়ে না নিয়ে মনে হচ্ছে যেন ওই কোনো একটা মাঠের ভেতরে গাছের তলায় ক্লাস নিচ্ছে এরকমটা। তো যাই হোক, আমাদেরকে এইটা কন্টিনিউ করতে হবে যে কয়দিন না আমরা এই আইডিটা রিকভার করতে পারতেছি। আইডি যদি রিকভার নাও হয়, তাহলেও আমি সেকেন্ড আরেকটা আইডি খুলতে পারবো 28 দিন পরে। মানে দেখা যাচ্ছে যে আগামী মাসের শুরুর দিকে। কারণ এই 28 দিনের ভেতরে এই তোমার আইডি অনেক সময় রিকভার হতে দেরি হয়, দেখা যাচ্ছে 25, 26, 27, 28 দিনেও রিকভার হয়। 30 দিন মেয়াদ থাকে, 30 দিন পরে এটা ফাইনালি একেবারে ডিসেবল হয়ে যাবে। তো এই জন্যই এই 30 দিন বা 28 দিন এটা আমাকে একটু ওয়েট করতে হবে। মানে এই আইডিটা রিকভার করতে পারলে সবকিছু রিকভার হয়ে গেল। আর এই আইডি রিকভার করতে না পারলে এই যে যতগুলো গ্রুপ, প্রায় ধরো আহ আমি আমি সেদিন গুনলাম প্রায় 37টা গ্রুপ। হ্যাঁ, টোটাল 37টা গ্রুপ। মানে লাস্ট লাস্ট কয় বছর, ধরো 17 সাল থেকে। তো এই টোটাল 7-8 বছরে লাস্ট, মানে টোটাল 37টা গ্রুপ, এবং এই 37টা গ্রুপের কন্ট্রোল আমি হারাই ফেলবো আর কি। গ্রুপগুলো বেওয়ারিশ। মানে তোমরা যারা গ্রুপে আছো তারা পোস্ট দিতে পারবা, বা আমাদের যে ফ্রি একটা গ্রুপ আছে, 91-92 হাজার মেম্বার আছে, ওইটাতে যারা মডারেটর আছে তারা পোস্ট দিতে পারবে। বাট কোনো চেঞ্জ আসবে না ওইখানে, কারণ অ্যাডমিন আমি একাই ছিলাম। তো অ্যাডমিন নাই, এজন্য কোনো কিছুই করা যাবে না। আর আমি যখন আরেকটা আইডি খুলবো, সেটাও আমি অ্যাজ এ মেম্বার হিসেবে ওইখানে জয়েন করতে পারবো, কিন্তু কোনো কিছুই হতে পারবো না, না অ্যাডমিন না মডারেটর, কিছুই না। তো মানে এটা একটা বিশাল লস আমার জন্য, যে এত এতদিন ধরে তৈরি করা একটা প্ল্যাটফর্ম আমি হারাই ফেলতেছি। হ্যাঁ, হয়তোবা আবার শুরু করা যাবে। আমি রিস্কটা শুরুর দিকে কম থাকবে, তবে আবার শুরু করা যাবে ইনশাল্লাহ। আর তোমাদের যে ব্যাচটা শুরু হয়েছে, তোমাদের এখানে মনে হয় কত 70-75 জন আছো তোমরা। তো তোমাদেরটা আমি ক্যারি করবো আর কি সামনে। এই মাসটা একটু সমস্যা হবে, 10-12টা ক্লাস। তারপর থেকে আমরা ইয়ে যাবো। আর আমি যখনই নতুন গ্রুপ খুলবো তখনই এই যে ভিডিও লেকচার সিরিজ যেগুলো, সেগুলো সব আবার গ্রুপে আপলোড দিয়ে দেবো। আচ্ছা, তো চলো আমরা ক্লাস করি। আমরা দেখো আজকের আমাদের আজকে একটা নতুন সাবজেক্টে যেতে হচ্ছে, নতুন পার্টে। মানে আমরা এলিজাবেথান জ্যাকোবিয়ান শেষ করেছি, 16 অ্যান্ড 17 সেঞ্চুরি পোয়েট্রি শেষ করলাম। আজকে আমরা যাব 17 অ্যান্ড 18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ। এখানে নন ফিকশনাল বলতে, ফিকশন মানে কাল্পনিক। তো এগুলো হচ্ছে কাল্পনিক না, মানে এসে, যেহেতু এসে টাইপের, তো এই জন্য নন ফিকশনাল বলা হচ্ছে। যেমন এর পরেরটাই বলা হচ্ছে ফিকশন, মানে ওগুলো সব কাল্পনিক ঘটনা, গল্প, স্টোরি। তো চলো আমরা এই এই জায়গাটাতে যাই। আমাদের এইখানে সিলেবাসে যদি আমরা দেখি, তাহলে আমরা শুরুতে পড়বো হচ্ছে এইটা, ফ্রান্সিস বেকনের অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ নামে তার একটা এসে রয়েছে এটা। এবং তার এই যে 1, 2, 3, 4, 5, 6, 6টা এসে, আমরা 6টাই পড়বো। 6টাই লেকচার শিট থেকে পড়বো। 6 দিন লাগবে। এছাড়া এই যে এডিশন স্টিলের আরো এই যে এতগুলো আছে, এগুলো প্রত্যেকটাই পড়তে হবে। আর এদের এই যে দুইটা আছে, তো এই 6টাই আমরা পড়বো, 6টাই পড়তে খুব ভালো লাগবে আর কি। তো চলো আমরা এইটা পড়ি, অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। এটা লেকচার শিট হচ্ছে এখানে। তোমাদের লেকচার শিট গুলো তোমরা গ্রুপ থেকে পেয়ে যাবে, ওই যে আমি ইমনকে দিচ্ছি, ইমন ওখান থেকে নিয়ে তোমাদের ওখানে পোস্ট করে দেবে। আচ্ছা, তোমরা অনেকে হয়তো বা আমার উপর বিরক্ত যে এরকমটা একটা ইয়ে ঘটলো। আসলে আমি নিজেও প্রস্তুত ছিলাম না, কারণ আমার এই আইডিটার বয়স প্রায় ধরো কত,
2010-এর শেষের দিকে আমার খোলা, তাহলে সেই হিসেবে প্রায় 14.5 বছর। 14.5 বছরে কোনো দিন আমার 1 ঘন্টার জন্য আমি কোনো রেস্ট্রিকশন পাইনি। আর সেখানে এত বছর পরে এসে আমার এটা একেবারে ডিজেবল, মানে হ্যাক হলো, হ্যাক হওয়ার পরে ডিজেবল করে দিল ফেসবুক। তো এটা তো আমি কখনো ভাবিনি। তবে ফরচুনেটলি আমার এই যে যতগুলো, এই লাস্ট 3-4 বছরের যত আমি ক্লাস নিয়েছি, যত লেকচার শিট, যত ভিডিও, সবই আমার কম্পিউটারে আছে। তো আমি এগুলো হয়তো বা আপলোড করতে পারবো। কিন্তু সমস্যা হলো এই যে যারা এখন থার্ড ইয়ার পরীক্ষা দিচ্ছে, যারা ফোর্থ ইয়ার, এদের 160টা ক্লাস হয়েছে ধরো, মানে 160টা ক্লাস আমি ইউটিউবে আপলোড দিতে গেলে প্রতিটায় যদি আমি 15 মিনিট করে ধরি, তাহলে কত টাইম যাচ্ছে। তো এই জন্য দেয়াটা মুশকিল হচ্ছে আর কি। তবে তোমাদের ক্ষেত্রে সমস্যাটা হবে না, আমরা তো 1 মাসের মধ্যে আবার নতুন আইডি খুলে ফেলবো। ওকে, তো চলো আমরা এটা পড়ি। দেখো, অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। আমরা ওই যে দেখছিলাম না, ফার্স্ট ইয়ারে আমরা পড়ছিলাম অফ স্টাডিজ, মানে এখানে পড়াশোনা সম্পর্কে কথাবার্তা বলেছেন। ঠিক এইখানে বিয়ে এবং সিঙ্গেল লাইফে দুইটার ভেতরে একটা কম্প্যারিজন যেন করেছেন তিনি। বিবাহিত মানুষদের কি সুযোগ সুবিধা আর অবিবাহিত মানুষদের কি সুযোগ সুবিধা। এটা খুব দারুণ একটা জিনিস, বিভিন্ন জায়গায় ডিবেট কম্পিটিশনে কাজে লাগবে। তো চলো দেখি। অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ ইজ অ্যান এসে রিটেন বাই ফ্রান্সিস বেকন, এ প্রমিনেন্ট ইংলিশ ফিলোসোফার অ্যান্ড এসেইস্ট। ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ এটা একটা এসে, এবং এটা লিখেছেন ফ্রান্সিস বেকন। এবং ফ্রান্সিস বেকন হচ্ছেন একজন বিখ্যাত ফিলোসোফার প্লাস একজন এসেইস্ট, মানে প্রাবন্ধিক এবং দার্শনিক। In this essay, Bacon explored the advantages and disadvantages of both marriage and single life. তিনি এই এসের ভেতরে বিয়ে বিয়ে বিবাহিত জীবন এবং সিঙ্গেল জীবনের ভেতরে যে সুবিধা এবং অসুবিধা সেগুলোকে তিনি খুঁজে বার করেছেন। He examines the various aspects of married life such as companionship and the ability to raise a family, as well as the freedom and independence enjoyed by those who remain single. তিনি তা তিনি তার এই এসের ভেতরে ম্যারিড লাইফের অনেকগুলি, মানে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য তিনি পরীক্ষা করেছেন এখানে। যেমন তিনি এখানে দেখিয়েছেন যে যে লোকটা বিবাহিত, সে একটা সঙ্গী পায়, কম্প্যানিয়নশিপ পায়, এবং সে একটা ফ্যামিলি গড়ে তুলতে পারে। হুম। এবং একই সঙ্গে তিনি আবার বলেছেন যে যেটা সিঙ্গেল লাইফ যাদের, তারা ফ্রিডম পায়, ইন্ডিপেন্ডেন্স পায়, মানে স্বাধীনতা পায়, এবং তাদের জীবনটাকে এনজয় করতে পারে। এটাও বলেছেন। Bacon's essay offers a balanced perspective on the merits of both states. বেকনের এই এসেটা একটা ব্যালেন্স পার্সপেক্টিভ উপস্থাপন করেছে। বিবাহিত এবং অবিবাহিত জীবনের একটা ব্যালেন্স এখানে করে দেখিয়েছেন। মানে ব্যাপারটা এরকম না যে বিবাহিতদেরকে জিতিয়ে দিয়েছেন, সিঙ্গেলদেরকে হারিয়ে দিয়েছেন, বা সিঙ্গেল লাইফকে জিতিয়ে দিয়েছেন, এরকম না। যেমন এখানে বলেছেন যে সিঙ্গেল লাইফ অনেক সুযোগ সুবিধা থাকে, ঠিক আছে, কিন্তু সিঙ্গেল লাইফের মানুষ আবার হচ্ছে মানে বাজে হয়, চোর হয় টাইপের। এই টাইপের কথা তিনি বলেছেন। আচ্ছা, প্রোভাইডিং ইনসাইট ইনটু দ্য জয়স অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ম্যারেজ অ্যান্ড দ্য পটেনশিয়াল বেনিফিটস অফ এ সলিটারি এক্সিস্টেন্স। এবং তিনি এখানে একটা ইনসাইট দিয়েছেন, একটা দৃষ্টিভঙ্গি দিয়েছেন বিবাহিত জীবনের যে আনন্দ, যে চ্যালেঞ্জগুলি রয়েছে সেইগুলো। এবং একই সঙ্গে তিনি আবার এই একাকিত্বের যে জীবন, সেই জীবনের যে সম্ভাব্য যে উপকারিতাগুলো, সেগুলো তিনি তুলে ধরেছেন। ওকে, দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ ব্রিফ কোশ্চিন আছে। হি ইজ কল্ড দ্য ফাদার অফ এম্পেরিসিজম। তো এটা একটু মাথায় রেখো। এগুলো ব্রিফ কোশ্চিনে আসে, তো এই জন্য তোমরা এমন ভাবে পড়বা যাতে করে ব্রিফ কোশ্চিনেও তোমরা কাজে লাগাতে পারো। আচ্ছা, আমরা এটা এটা কবি সম্পর্কে, মানে রাইটার সম্পর্কে, তো রাইটার সম্পর্কে আমরা পড়বো না, আমরা সরাসরি থিম এবং এরপর টেক্সটে চলে যাব। এই একটারই আমরা টেক্সট করতে পারবো, কারণ এই একটা একটু ছোট তাই। আর বাকিগুলো একটু বড় আর একটু বোরিং টাইপের হবে। তো এর জন্য আমরা বাকি যে রাইটিং গুলো রয়েছে ওগুলোকে আমাদেরকে পড়তে হবে, তবে টেক্সটের সামারি পড়বো আর কি। দেখো এটার থিম,
In Of Marriage and Single Life, Bacon highlights the differences between the married life and the single life and the various advantages and disadvantages of the same. মানে ওই একই কথা বলতেছে যে ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফে তিনি বিবাহিত এবং অবিবাহিত জীবনের যে পার্থক্য এবং যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো তিনি তুলে ধরেছেন। The burden of a married life, according to Bacon, a married man has a family to raise and take care of. এবং বেকনের মতে একজন ম্যারিড মানুষের জীবনের বা ম্যারিড লাইফের যে বোঝা সেটা হলো একজন ম্যারিড মানুষ সে একটা ফ্যামিলি তৈরি করতে পারে। হুম। এবং এবং সেই ফ্যামিলিকে তার কেয়ার করতে হয়, যত্ন নিতে হয়। এবং একই সঙ্গে তিনি আবার এই ম্যারিড লাইফটাকে একটা বার্ডেনও বলতেছেন। Bacon explores the themes of independence, liberty, and marriage throughout this essay. বেকন এই পুরো এসে জুড়েই তিনি স্বাধীনতা, হুম, তারপরে বিবাহিত জীবনের যে বিভিন্ন রকমের আহ মানে বিয়ের যে থিম বা বিয়ের যে টপিক এবং যে স্বাধীনতা সেটার কথা বলেছেন। In this essay, he portrays the lifestyle in single and married. এই এসেতে তিনি সিঙ্গেল লাইফ এবং ম্যারিড লাইফের লাইফস্টাইলটাকে যেন পোর্ট্রে করেছেন। বোথ আর এক্সট্রিমলি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, এবং এই দুইটাই একটা একটা থেকে আলাদা। আচ্ছা, এই এসেটা আগে একবার পড়েছো এরকম কেউ আছো? পড়েছো একবার? কেউ নাই না? না পড়ে থাকলে মজা পাবো, আর যদি পড়ে থাকো তাহলে তো একটু আগেই মজা পেয়ে গেছো আর কি। ওকে, তো এটা গেল, এবার আসো আমি মেইন টেক্সটে যাই। আচ্ছা, এটা হচ্ছে মেইন টেক্সট। আমি মেইন টেক্সটটাকে আমি জাস্ট সেন্টেন্স গুলো আলাদা আলাদা করেছি যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য। আদারওয়াইজ এটা কিন্তু ঢালাও ভাবে ছিল। আমি সেন্টেন্স গুলো জাস্ট হচ্ছে একটা করে স্পেস দিয়েছি, তো বিভ্রান্ত হয়েও না আর কি। আর যেই যেই সেন্টেন্স গুলো আমাদের কোটেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ এগুলো এই যে বোল্ড করে দিয়েছি। এই যে, এই যে। তো চলো আমরা এটা পড়া শুরু করি। দেখো বলতেছে, হি দ্যাট hath wife and children hath given hostess to fortune, for they are impediments to great enterprise, either of virtue or mischief. এখানে হি বলতে একজন পুরুষ ব্যক্তিকে বোঝাচ্ছেন। একজন পুরুষ ব্যক্তিকে বোঝাচ্ছেন যে তিনি, অর্থাৎ যিনি ম্যারিড, ম্যারিড পার্সন তাকে বলতেন যে তিনি যার, এই হ্যাদ বলতে হ্যাজ আর কি, তিনি যার ওয়াইফ আছে এবং বাচ্চা কাচ্চা আছে, তিনি মূলত তার ফরচুনকে, তার ভাগ্যকে, সরি তার আহ, মানে সৌভাগ্যকে ফরচুনের কাছে সঁপে দিয়েছে আর কি, তার নিজেকে ফরচুনের কাছে সঁপে দিয়েছে, নিয়তির কাছে সঁপে দিয়েছে। কারণ তারা হলো, অর্থাৎ এই ওয়াইফ এন্ড চিলড্রেন, এরা হচ্ছে বড় কোনো কাজের ক্ষেত্রে, বড় কোনো কাজের ক্ষেত্রে, গ্রেট এন্টারপ্রাইজের ক্ষেত্রে বাধা। সেই কাজটা ভালো হোক, ভার্চুয়াস হোক, অথবা মিসচিপ অথবা খারাপ কাজই হোক না কেন, যেটাই হোক না কেন সেটার জন্য মূলত ওয়াইফ এন্ড চিলড্রেন এরা হচ্ছে বড় একটা বাধা। আমি আবার বলি, দেখো বলতেছে যে তিনি, যিনি হচ্ছে যার, তিনি যার ওয়াইফ এবং চিলড্রেন আছে, সে মূলত তার নিজেকে আহ, নিয়তির কাছে সঁপে দিয়ে ফেলেছে, হোস্টেস করে ফেলেছে। এবং তার যে মানে বড় কাজ করার ক্ষেত্রে তার স্ত্রী এবং বাচ্চা কাচ্চা এরা হচ্ছে একটা বড় বাধা। সে কাজটা বড়ই হোক, ভালো হোক অথবা খারাপ হোক, যেটাই হোক না কেন। বা এখানে আমরা একটা জিনিস বলতে পারি, ভাগ্যের কাছে সে জিম্মি হয়ে পড়েছে। হ্যাঁ, হোস্টেস মানে জিম্মিও বোঝায়। যার স্ত্রী সন্তান আছে সে ভাগ্যের কাছে জিম্মি। Certainly, the best works and of greatest merit for the public have proceeded from the unmarried and childless man.
বলতেছে নিশ্চিতভাবেই দ্য বেস্ট ওয়ার্ক অর্থাৎ সর্বোত্তম যে কাজগুলি, অ্যান্ড দ্য গ্রেটেস্ট মেরিট অফ ফর দ্য পাবলিক, এবং যেই কাজগুলি জনসাধারণের জন্য সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি উপকারী, হ্যাভ প্রসিড ফ্রম দ্য আনম্যারিড অর চাইল্ডলেস ম্যান, সেই কাজগুলো সাধারণত আসে অবিবাহিত মানুষ অথবা বাচ্চা কাচ্চা ছাড়া মানুষগুলোর কাছ থেকে, হুইজ বোথ ইন অ্যাফেকশন অ্যান্ড মিনস হ্যাভ ম্যারিড অ্যান্ড ইনডোর্ড দ্য পাবলিক। যেটা মূলত বোথ ইন অ্যাফেকশন, মানে এটা ভালোবাসার ক্ষেত্রেও সেটাই ঘটে, সেটাই বলতেছে। একজন মানুষকে তো যখন তুমি হচ্ছে তোমার বাচ্চা কাচ্চা নাই, ওয়াইফ নাই, রাইট, 12টার সময় ধরো তোমার এলাকায় একটা ঘটনা ঘটলো, তুমি সেখানে যেতে পারতেছো, তোমার নিজের ভবিষ্যৎ বলে আর তখন কিছু নাই, তুমি ইচ্ছা করলে ওখানে যে একটা মারামারি হচ্ছে, তুমি ওখান থেকে লোকজনদেরকে নিয়ে হেল্প করতে যাইতে পারতেছো, হাসপাতালে নিয়ে যেতে পারতেছো, তোমার ঘাড়ে যদি একটা বাঁশের আঘাতও পড়ে তাও তোমার কোনো কেয়ার নাই। আর যখন তুমি, তোমার ওয়াইফ আছে, তোমার বাচ্চা কাচ্চা আছে, তখন তোমাকে ওই রাতে বের হতেই দিবে না, কারণ তারা বের হতে দেবে না, তারাও রাইট যে যদি তোমার কোনো ক্ষতি হয় আমাদের কি হবে। তো এটা বলতেছে যে ইন বোথ অ্যাফেকশন অ্যান্ড মিনস হ্যাভ ম্যারিড অ্যান্ড এন্ডোর্ড দ্য পাবলিক। তো বলতেছে যে নিশ্চিতভাবেই সবচেয়ে বড় বড় কাজগুলি যেগুলো পাবলিকদের জন্য উপকারী, সাধারণ পাবলিকদের জন্য, সেগুলো সাধারণত অবিবাহিত এবং বাচ্চা কাচ্চা ছাড়া মানুষদের কাছ থেকে আসে, এবং হুইজ বোথ ইন অ্যাফেকশন, এবং ওই সাধারণ পাবলিকদের ক্ষেত্রে যে ভালোবাসা, জনসাধারণকে যে ভালোবাসা, সেই ভালোবাসাটাও ওই আনম্যারিড এবং চাইল্ডলেস যারা, তারাই, তাদের কাছ থেকে এটা আসে। মিনস হ্যাভ ম্যারিড অ্যান্ড ইনডোর্ড দ্য পাবলিক, এবং এটার একটা মানে মানে হচ্ছে যে ওই লোকটা নিজেকে জনসাধারণের জন্য নিজেকে উজাড় করে দিতে পারে। আর যে লোকটা পারে না, হ্যাঁ, যে লোকটা পারে না সেই লোকটা আসলে ওই যে ফ্যামিলি, মানে সে লোকটা ম্যারিড এবং সে ফ্যামিলির ভালোবাসায় আসক্ত হয়ে রয়েছে। যেমন ধরো এই যে আমরা যারা 40 বছর বা তার চেয়ে বেশি বয়স যাদের, আমরা কিন্তু ইচ্ছা করলেই অনেক কাজ করতে পারি না। হুম। আমাদেরকে মনে হয় যে আচ্ছা, এটা করব, আমার তো বাড়িতে আমার সংসার আছে, এরকম মনে হবে। ইচ্ছা করলে এখন, যেমন আগে, আহ আগে আজ থেকে 10-15 বছর আগে ইচ্ছা করলে এখানে সেখানে চলে যেতে পারতাম। হয়তো দেখা যাচ্ছে রাত 10টা 10টা একটা প্ল্যান করলাম, 12টার গাড়িতে চড়ে চলে গেছি কক্সবাজার, হম, চলে গেছি সুন্দরবন, চলে গেছি সিলেট। আর এখন 1 মাস আগে থেকে প্ল্যান করতে হয়, তারপরেও যেদিন যাব সেদিন যাওয়া হয় না। কারণ কি? কোনো না কোনো ইস্যু, বাচ্চা অসুস্থ বা অফিসিয়াল কাজকর্ম থাকে। ওকে। Yet it were great reason that those that have children should have greatest care of future time, unto which they know they must transmit their dearest pleasures. আচ্ছা, তারপরেও তারপরেও ইট ওয়ার গ্রেট রিজন, এটা একটা বড় কারণ যে যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের ফিউচারটা অনেক ভালো কাটে। হুম, কারণ তারা খুব ডিসিপ্লিন চলে বা সবকিছু সবকিছু মানে ভবিষ্যতের কথা চিন্তা করে করে, এবং এর ফলে তারা এটাও জানে যে তাদের যা কিছু রয়েছে সেটা ভবিষ্যতের জন্য ট্রান্সমিট করে যেতে হবে, ভবিষ্যৎ উত্তরাধিকারী যারা রয়েছে তাদের কাছে দিয়ে যেতে হবে, তো প্রেরণ করতে হবে আর কি। তো এটাই বলতেছে যে তবুও এটা একটা বড় কারণ যে হচ্ছে যারা বিবাহিত তারা ভবিষ্যতের ব্যাপারে যত্ন নেয়, তাদের বাচ্চা কাচ্চা রয়েছে তারা ভবিষ্যতের ব্যাপারে কেয়ার নেয়, এবং আহ, তারা জানে যে অবশ্যই তাদের প্রিয় মানুষদের কাছে তাদের যে অঙ্গীকারগুলো, সেই অঙ্গীকারগুলো হচ্ছে তোমার পূরণ করতে হবে বা দিয়ে যেতে হবে। Some there are who, though they lead a single life, yet their thoughts do end with themselves and account future times impertinence. আচ্ছা, বলতেছে সাম দেয়ার আর কিছু লোক আছে, হু দো দে লিড এ সিঙ্গেল লাইফ, কিছু লোক আছে যদিও তারা সিঙ্গেল লাইফ লিড করে, তারপরেও ইয়েট দেয়ার থটস ডু এন্ড উইথ দেমসেলফ, কিন্তু তারপরেও তাদের চিন্তা ভাবনাটা তাদের ভেতরেই আটকে থাকে, তারা ওগুলোকে প্রকাশ করে না। অ্যান্ড অ্যাকাউন্ট ফিউচার টাইম ইম্পার্টিনেন্স, এবং ভবিষ্যতের সীমাহীনতার হিসাব রাখে তারা।
ভবিষ্যৎ টাইমের হিসাব রাখে তারা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেক মানুষই আছে সিঙ্গেল কিন্তু তারপরে রিজার্ভ থাকে, হ্যাঁ, আত্মকেন্দ্রিক থাকে। ওরা খুব একটা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিতে জড়ায় না। আবার এমন মানুষও আছে যে যারা বিবাহিত, বাচ্চা কাচ্চাও আছে, কিন্তু তারা আবার অপরের দুঃখে নিজেকে ঝাঁপ দেয়, মানে নিজে গিয়ে ঝাঁপ দেয়, এরকমও আছে। তো ব্যতিক্রম আছে। তো এটাই বলতেছে। নাই, there are some other that account wife and children but as bliss of charges, bills of charges। আচ্ছা, বলতেছে কিছু লোক আছে, মানে এগুলো ছাড়াও মানে এখানে বলতেছে যে যারা সিঙ্গেল লোক তারা তো স্বাধীনভাবে অনেক কিছু করতে পারে পাবলিকের জন্য ভালো। আবার এখানে এটাও স্বীকার করতেছেন যে না, কিছু সিঙ্গেল লোক আছে যারা নিজেদের মানে স্বার্থপর, যারা নিজেদেরকে নিয়েই সবসময় ভাবে, ফিউচারের ব্যাপারে তারা অনেক হিসেবি। আহ, এটা বলতেছে। আবার একই সঙ্গে এখানেও বলতেছে যে কিছু লোক আছে যারা আহ, তোমার নিজের ওয়াইফ বা বাচ্চা কাচ্চাকে, এটা মূলত একটা হচ্ছে মানে ওই যে হোটেলে খাওয়ার পরে একটা বিল ধরায় দেয় না টাকার লিস্টের, ওই রকম একটা বিল হিসাবে ভাবে। বাড়িতে গেলেই তো বাচ্চা কাচ্চা ওয়াইফ একটা বাজারের লিস্ট ধরায় দেবে। আর যদি বাচ্চা কাচ্চা ওয়াইফ না থাকে তাহলে তো আর ওইসব লিস্টে কোনো বালাই নাই। তো এরকম বলতেছে দেয়ার আর সাম আদার দ্যাট অ্যাকাউন্টস ওয়াইফ, কিছু লোক আছে যারা মনে করে ওয়াইফ এন্ড চিলড্রেন এরা বাট এ বিল অফ চার্জেস, এরা মূলত ওই মানে বিলের যেন মানে চার্জ আর কি, এক কথা চার্জের বিল, এরা থাকলেই তা শুধু টাকা খরচ হবে, এটাই অনেকে চিন্তা করে। নয় মোর দেয়ার আর সাম ফুলিশ রিচ covetous men that take a pride in having no children because they may be thought so much the richer। এবং কিছু লোক আছে, এগুলো খুব বেশি না, নট মোর, নাই মোর বলতে নট মোর, হ্যাঁ, নট মোর কি, খুব বেশি না। কিছু বোকা লোক আছে যারা অনেক লোভী। তারা মনে করে যে, এবং তারা অনেক প্রাউড ফিল করে, অনেক গর্ব করে তাদের বাচ্চা কাচ্চা না থাকা নিয়ে। বিকজ দে মে বি থট, কারণ তারা হয়তো বা মনে করে যে বাচ্চা কাচ্চা না থাকলে আরো বেশি তারা ধনী হতে পারবে। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারতেছো? এখন থেকে এই যে সামনের যত কয়টা আমাদের এই বেকন নিয়ে ক্লাস হবে সবগুলো একটু, এটা তাও একটু বোঝার মতো আছে, বাকিগুলো আরো কাঠখোট্টা। ওটা পড়তে গিয়ে দেখবা যে ধৈর্য হারায় ফেলবা একটা সময়, কিন্তু পড়তে হবে, উপায় নাই। বুঝতে না পারলে বইলো কোথাও, যদি বুঝতে না পারো কোনো লাইন। আমি আবার বলি, এটা হচ্ছে পুরো একটা এসে, আমি জাস্ট লাইনগুলোকে ভাগ করে নিয়েছি যাতে পড়তে সুবিধা হয় সেজন্য। এবং এভাবে ভাগ করে নিলে পড়তে পড়াইতে বা চোখেও দেখতে ভাল লাগে আর কি। যখনই আমি যদি এই স্পেস গুলো না দিতাম প্রতিটা লাইনে, মানে একটা প্যারাগ্রাফের মতো লাগে দেখতে, এবং খুব কঠিন মনে হয়। আচ্ছা, for perhaps they have heard some talk such an আচ্ছা এ হবে এখানে, যাই হোক ওনার যেটা লিখেছেন সেটাই তো। such an one or is a great rich man and another except to it, yea but he hath a great charge of children, as if it were an abatement of his riches। পারহ্যাপস হয়তোবা এই যে এই লোকগুলো, এই যে ফুলিশ যে রিচরা আর কি, তারা হয়তোবা শুনেছে একটা গল্প, কিছু কথা শুনেছে যে একটা ধনী লোক ছিল, হ্যাঁ, এবং সেই লোকের অ্যানাদার এক্সেপ্ট টু ইট, যে ইয়েট বাট হি হ্যাড, মানে একটা ধনী লোকের গল্প শুনেছে হয়তোবা যে ওই লোকের বাচ্চা কাচ্চা ছিল এবং তারা জাস্ট শুধু তার টাকা পয়সাগুলো খরচ করেছে, চার্জ করেছে, এবং বাচ্চা কাচ্চার কারণে অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে তার, এবং এতে করে তার যে সম্পদ রিসেস এগুলো কমে গেছে, অ্যাবেটমেন্ট হয়েছে। এইরকম গল্প শোনার পরেই হয়তোবা এই ফুলিশ রিচ ম্যানেরা, লোভী ম্যানেরা, তারা কি করছে, তারা বাচ্চা কাচ্চাকে নেয়নি এবং এটা নিয়ে তারা প্রাউড ফিল করে। এরকম অনেক আছে কিন্তু। আমি আমার ফ্রেন্ড সার্কেলের ভেতরেও এরকম আছে। উদাহরণ দিতে পারবো কিন্তু দিব না, কারণ এই ভবিষ্যতে যদি এই ভিডিওটা কখনো তারা দেখে ফেলে তাহলে এটা আমার জন্য প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াবে। তো এরকম আছে আর কি।
এই যে বাচ্চা কাচ্চা নিচ্ছে না কেন, আগে একটু হচ্ছে স্টাবলিশড হবে। হ্যাঁ ঠিক আছে, 2 বছর 3 বছর নিবা না, 4 বছর নিবা না, 5 বছর নিবা না, ঠিক আছে, কিন্তু তুমি তো আর 10 বছর 15 বছর 20 বছরের জন্য তুমি তো প্ল্যান করতে পারো না। তো এরকম প্ল্যান করার লোকও আছে আর কি, এবং লাস্টে গিয়ে বাচ্চা কাচ্চা আর হয় না, এরকমও আছে। আমি, তোমরা হয়তো জানোই যে আমি হোমিও প্র্যাকটিস করি। তো আমি অনেকগুলো রুগী পেয়েছি এরকম, যে এরকম বাচ্চা কাচ্চা হয় না। তো কি হয়, শুরুর দিকে তারা অনেক প্ল্যান এটা সেটা, এবং লাস্টে গিয়ে প্ল্যান গুলো ব্যাকফায়ার করেছে। তো আলহামদুলিল্লাহ এই যে গত গত সপ্তাহে একটা, আমি তো নতুন 1 বছর হচ্ছে তো করতেছি প্র্যাকটিস। তো গত রোজার ভেতরে একজনের ওষুধ দিয়েছি, এবং গত 1 সপ্তাহ আগে আমাকে ফোন করে জানালো যে হ্যাঁ তার ওয়াইফ কনসিভ করেছে। তা আমি বললাম যে যাক, মানে এত তাড়াতাড়ি কাজ করবে এটা তো আমি জানিনি। তো যাই হোক, আমার কেরামতি বাড়লো আর কি, ঝড়ে বক পড়লো আর ফকিরে কেরামতি বাড়লো, যেটাই হোক। তো আমি যে ওষুধটা দিয়েছিলাম ওটাও সঠিক ওষুধ ছিল আর কি। আচ্ছা তাহলে এইটা গেল হচ্ছে যে একটা, মানে এই লোকেরা হয়তো বা এরকম একটা গল্প শুনেছে যে ধনী লোকদের টাকা পয়সা কমে যায় যদি বাচ্চা কাচ্চা থাকে, সেই জন্যই হয়তো বা তারা বাচ্চা কাচ্চা নিচ্ছে না। বাট দ্য মোস্ট অর্ডিনারি কজ অফ এ সিঙ্গেল লাইফ ইজ লিবার্টি, especially in certain self-pleasing and humorous minds, which are so sensible of every restraint, as they will go near to think their girdles and garters to be bond and shackles. আচ্ছা, বলতেছে যে সবচেয়ে সাধারণ যে কারণ সিঙ্গেল লাইফ থাকার বা মানুষের বিয়ে না করার, সেটা হচ্ছে যে তোমার লিবার্টি, স্বাধীনতা। উম, আমাদের আমাদের বাংলাদেশে কি হয় যে আমরা আহ, যখন 14-15 বছর বয়স হয়, আমরা যখন ছেলেরা আর কি, তখন থেকেই মনে হয় কবে বিয়ে করব। এটা এটা রিয়েল, আমি এজ এ ছেলে মানুষ হিসেবে আমি এটা বলতে পারতেছি। তো 14-15 বছর বয়সে তখনই মনে হয় যে কবে সেই দিনটা আসবে। আর এইটা ধরো আজ থেকে 500 বছর আগের লিখা, আর এটা ওয়েস্টার্ন পার্সপেক্টিভে লিখা। তো ওদের তো বিয়ে টিয়ের দরকারও হয় না, প্লাস সেই সেই আলোকে আসলে এখানে লিখেছে। তো বলতেছে যে সবচেয়ে অর্ডিনারি, সবচেয়ে সাধারণ কারণ হলো সিঙ্গেল লাইফ থাকার, সেটা হচ্ছে স্বাধীনতা উদযাপন করা, স্পেশালি ইন সার্টেন সেলফ প্লেজিং অ্যান্ড হিউমারাস মাইন্ড। এবং এই সমস্ত মানুষগুলো যারা হিউমারাস মাইন্ডের থাকে, খুব হাস্যরসাত্মক হয়ে থাকে, বা নিজে নিজে খুব আনন্দে থাকতে চায়, একাকী আনন্দ পায়, এরকম মানুষরা সিঙ্গেল লাইফ থাকে। তাছাড়া তারা জীবনের প্রত্যেকটা রেস্ট্রেন্টের ক্ষেত্রে ছোট ছোট ক্ষুদ্র যে রেস্ট্রেন্ট গুলো, যে বাধা বিপত্তি গুলো থাকে, সেগুলোকেও তারা হচ্ছে তোমার ইয়ে মনে করে, তোমার কি বলে, সেগুলোকেও তারা বাধা মনে করে। as they will go near to think their girdles and garter to be bonds and shackle। এমনকি তারা এমনও ভাবে, মানে তারা, এই টাইপের মানুষরা নিজেদেরকে এতটাই ইয়েতে নিয়ে যায়, মানে এতটাই সেন্সিটিভ হয়, যে তাদের যে হচ্ছে তোমার ইয়ে, কি বলে এটা দেখি তো, এই এটা তো জুতার ফিতা, গার্টার জুতার ফিতা, গার্ডেল মানে কি ফুলের মালা মনে হয়, নাকি কোমরের বেল্ট, ভুলে গেছি। এটা তো ফুলের মালা। না, গার্ডেল মানে হচ্ছে কোমরের বেল্ট আর কি। আচ্ছা, এই যে বলতেছে যে তারা এতটাই সেনসিটিভ হয়ে থাকে কিছু মানুষ, যে এরা ওই কোমরের বেল্ট এবং গার্টার যেটা হচ্ছে জুতার ফিতা, এই দুইটাকেও তারা একটা বাধা, মানে বাঁধন প্লাস একটা শিকল মনে করে। তো এই টাইপের কিছু মানুষ আছে, দেখবা এরকম মানুষ আছে, কিন্তু এরকম মানুষ আছে যে দেখবা যে শার্টের বোতামের সবার উপরের বোতামটা লাগাইতে পারে না, হ্যাঁ, বুকের উপর বোতামটা একটু খোলা রাখে। তো এটা খোলা রাখে, অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে হয়তো ফ্যাশনের জন্য ছেলেরা এরকম করে, ব্যাপারটা এরকম না। অনেক ছেলে পেলে আছে যারা এটা খুলে রাখতে পারে না, দম বন্ধ হয়ে যায় তার। তো এই টাইপের মানুষ আছে আর কি, যে এগুলোকে মানে এদেরকে বলা হয় খুব সেনসিটিভ।
ইনফ্যাক্ট আমার আমার পরিচিত আমাদের একটা ফুবু আছে, ও করে কি, রাত্রিবেলা ঘরে দরজা দিতে পারে না। ও দরজা দিলে ঘরের মধ্যে বহু দম বন্ধ হয়ে আছে। তো আমাদের গ্রাম্য ফুবু, তো তো আমরা যখন রাজশাহীতে থাকতাম আর কি, একবার আমাদের বাসায় গেছে, গিয়ে আর আমাদেরকে দরজা লাগাইতে দেবে না, মানে বাড়ির গেট লাগাইতে দেবে না সারা রাত। মনে করো পরে নিয়ে গিয়ে ছাদে রেখে দিছি। তো তুমি ছাদে থাকো, তো ছাদেও আবার তার ভয়, কি খোলা আকাশ, হ্যাঁ মনে হচ্ছে হ্যাঁ একা, তো কি বিপদ। তো যাই হোক, এইটা হচ্ছে যে বলতেছে যে সাধারণ কজ হচ্ছে স্বাধীনতা, এবং কিছু মানুষ আছে যারা জুতার ফিতা বাঁধা বা কোমরের বেল্ট বাঁধা এগুলোকেও তারা এক ধরনের শিকল বাঁধার মতো মনে করে। তো এই সমস্ত লোকগুলোই স্বাধীন থাকতে চায়। এরপরে বলতেছে দেখো সবচেয়ে বিখ্যাত লাইন, হ্যাঁ এই রাইটিং এর সবচেয়ে বিখ্যাত লাইন, এবং কি এগুলো হচ্ছে তোমার বিভিন্ন চাকরির ভাইভাতে, বা তোমরা যদি ইয়েতে যাও কখনো, ধরো গেছো হচ্ছে বিসিএস এর ভাইভাতে, তখন ধরো এই জাতীয় প্রশ্নগুলো ধরে যে এই লাইনটা সম্পর্কে তুমি কি জানো। তুমি তো ইংরেজিতে পড়ছো, তো এই লাইনটা সম্পর্কে কি জানো। তো তখন এই লাইনটা দিতে পারে। তো এই জন্য এগুলো একটুবার মুখস্থ করে রেখো। বলতেছে দেখো যে আনম্যারিড মেন আর বেস্ট ফ্রেন্ড, অবিবাহিত মানুষরা হয় হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু, যখন ডাকবা তখনই পাবা। বেস্ট মাস্টার, তারা সবচেয়ে ভালো প্রভু হয়, মালিক হয়, মুনিব হয়। বেস্ট সার্ভেন্ট, তারা যদি চাকর হয়ে থাকে তাহলে সেটাও তারা সবচেয়ে ভালো চাকর হয়ে থাকে, যদি তারা বিয়ে না করে আর কি। মানে দেখবে বিবাহিত যে সমস্ত চাকর বিবাহিত না, তারা খুব একটা দেশের বাড়ি যাবে না, মানে গ্রামে বেড়াইতে যাবে না, বা বউ সাওয়াল আছে বলে যে মাসে মাসে ছুটি চাওয়া সেটা চাইবে না। বাট নট অলওয়েজ বেস্ট সাবজেক্ট, কিন্তু সবসময় সে ভালো মানুষ হবে এরকমটা না। সাবজেক্ট মানে বিষয়, কিন্তু এখানে বিষয় না আর কি। মানে অবিবাহিত মানুষ ভালো বন্ধু, ভালো প্রভু, ভালো সার্ভেন্ট ঠিক আছে, কিন্তু সবসময় কিন্তু তারা ভালো মানুষ হয় না। ফর দে আর লাইক টু রান অ্যাওয়ে, কারণ তারা যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে পারে। একটা ক্রাইম করলো, পালায় চলে গেল, তুমি আর তাকে ধরতে পারবে না। আর ওদের কোনো দায় দায়িত্ব নাই, তো গিয়ে পড়ে আছে, যায় দেখো সেন্ট মার্টিনে গিয়ে ওই ডাব বিক্রি করতেছে। হয়তো দেখা যাচ্ছে যে এদিকে সে বড় ঘটনা ঘটায়, ওইদিকে যে চলে গেছে, বাচ্চা কাচ্চাও নাই, কোনো কিছু নাই, তুমি ধরতেও পারতেছো না। অ্যান্ড অলমোস্ট অল ফিউজিটিভস আর দ্যাট অফ কন্ডিশন, এমনকি ম্যাক্সিমাম, মানে ওই সময়ের কথা বলতেছে যে ম্যাক্সিমাম যে পলাতক যারা রয়েছে আসামি, তাদের কন্ডিশন এরকমই যে তাদের বউ ছেলে পেলে নাই, বাচ্চা কাচ্চা নাই। এটা আমাদের অ্যাকর্ডিং টু হচ্ছে ফ্রান্সিস বেকন। তাহলে ফ্রান্সিস বেকন কি বলতেছেন, যে অবিবাহিত মানুষরা সবচেয়ে ভালো বন্ধু হয়, সবচেয়ে ভালো মুনিব হয়, সবচেয়ে ভালো সার্ভেন্ট হয়, কিন্তু সবচেয়ে ভালো মানুষ হয় না। নাও হতে পারে, কারণ তারা যে কোনো মুহূর্তে পালাই যেতে পারে। এমনকি যত রকমের পলাতক মানুষ রয়েছে, তাদের ম্যাক্সিমামেরই অবস্থা একই রকম, যে তারা অবিবাহিত, তাদের কোনো ফ্যামিলির সাথে লিঙ্ক নাই। এ সিঙ্গেল লাইফ ডোথ ওয়েল উইথ চার্চম্যান, একটা সিঙ্গেল লাইফ সবচেয়ে ভালো হচ্ছে চার্চম্যানদের সাথে। মানে যারা চার্চম্যান তারা তো তোমরা জানো যে তারা বিয়ে শাদী করে না। তো এই চার্চম্যানদের জন্য সিঙ্গেল লাইফটা খুব ভালো। এই যে এরপরে আমরা যে আমাদের যে সিলেবাস দেখলাম না, এরপরে আমরা এই চার্চম্যানদের সম্পর্কে পড়বো আর কি। এই যে এখানে স্যার রজার, এডিসন স্টিলের, এইগুলো আমরা পড়বো। এই স্যার রজার একজন চার্চম্যান, এবং সে একজন সিঙ্গেল মানুষ, কেন সিঙ্গেল, এগুলো আমরা সব পড়বো এগুলো এখানে। এবং খুব মজাদার, ওই রাইটিং গুলো পড়লে মানে তোমরা যদি একটু হিউমারাস মাইন্ডেড হও অনেক মজা পাবা। ওকে। তো বলা হচ্ছে যে সিঙ্গেল লাইফ এটা চার্চম্যান হিসেব হওয়ার ক্ষেত্রে খুব ভালো। ফর চ্যারিটি উইল হার্ডলি ওয়াটার দ্য গ্রাউন্ড হোয়ার ইট মাস্ট ফার্স্ট ফিল এ পুল, এবং চ্যারিটির জন্য, দাতব্য কাজের জন্য এই সিঙ্গেল লাইফটা ভালো। কারণ সেক্ষেত্রে তোমার আর এই অবশ্যই পুলে পানি দিতে হবে না, তুমি গ্রাউন্ডে পানিটা ঢেলে দিতে পারবা। পুলে পানি দেবে বলতে এরকম, ধরো তোমার টাকা পয়সা আছে, এখন টাকা পয়সা থাকলে তোমার ফ্যামিলি আছে, তোমার ফ্যামিলিকে আগে খাবার দিতে হবে, অর্থাৎ একটা পুকুরের পানি দিয়ে ভরাট করতে হবে, তারপরে যদি বাঁচে তবেই না তুমি গ্রাউন্ডে দিতে পারবা, তাই না? তো এটাই বলতেছে যে সিঙ্গেল লাইফ ভালো হচ্ছে চার্চম্যানদের জন্য এবং চ্যারিটির জন্য, এবং অতটা ভালো না যারা বিবাহিত তাদের জন্য, কারণ বিবাহিতরা ওই আগে পুকুর ভরাট করতে হয়, পানি দিয়ে তারপরে তারা গাছে বা গ্রাউন্ডে পানি দিতে পারে, এছাড়া দিতে পারে না।
আর পুকুর ভরাট করতেই তো ধরো বিবাহিত মানুষদের অবস্থা খারাপ, তারা চ্যারিটি করবে কখন? ওকে, এবার দেখো, ইট ইজ ইনডিফারেন্ট ফর জাজেস অ্যান্ড ম্যাজিস্ট্রেটস, ইট ইজ ইনডিফারেন্ট ফর জাজেস অ্যান্ড ম্যাজিস্ট্রেট, বলতে বলা হচ্ছে জাজ বা বিচারক এবং ম্যাজিস্ট্রেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এটা আলাদা। ফর ইফ দে বি ফ্যাসাইল অ্যান্ড করাপ্ট, ইউ শ্যাল হ্যাভ এ সার্ভেন্ট 5 times worse than a wife। বলতেছে যে, আচ্ছা কি বলতেছে, যে একটা জাজ এবং ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে সিঙ্গেল হওয়াটা খুব ভালো। না সরি, এখানে ইনডিফারেন্ট বলতে এটা সিঙ্গেল বা ম্যারিড হওয়ার কোনো কিছু যায় আসে না। ইনডিফারেন্ট মানে উদাসীন। তো একটা জাজ বা একটা ম্যাজিস্ট্রেট সে সিঙ্গেলই হোক আর সে ভালোই হোক, মানে বিবাহিতই হোক, এই ব্যাপারে কোনো কিছু যায় আসে না। কারণ যে লোকটা ফ্যাসাইল এবং করাপ্টেড, যে লোকটা দুর্নীতিপরায়ণ, ইউ ইউ শ্যাল হ্যাভ এ সার্ভেন্ট 5 times worse than a wife। বলতেছে সেক্ষেত্রে একটা ওয়াইফের চাইতে ওই লোকটা, তোমার ওই সার্ভেন্টটা অনেক বেশি খারাপ। বলা হচ্ছে একটা সার্ভেন্ট, এই যে জাজ বা ম্যাজিস্ট্রেট এরা দেশের বা সাধারণ জনগণের সার্ভেন্ট না? তো বলতেছে তারা যদি দুর্নীতি পরায়ণ হয় বা তোমার বাড়িতে একটা সার্ভেন্ট রয়েছে সে যদি খারাপ মানুষ হয়, তাহলে সে অবশ্যই তোমার বউয়ের চাইতে খারাপ, 5 টাইম, 5 গুণ খারাপ। ভালো হলে ভালো, বাট যদি খারাপ হয়ে যায় তাহলে এরা খুবই খারাপ, সেটাই বলতেছে। ফর সোলজার্স আই ফাইন্ড দ্য জেনারেলস commonly in their horatives, আচ্ছা, hortatives put men in mind of their wives and children, and I think the despising of marriage amongst the Turks make the vulgar soldier more base। আচ্ছা, বলতেছে যে সোলজারদের ক্ষেত্রে, সিপাহীদের ক্ষেত্রে আমি অনেক জেনারেলকে বলতে শুনেছি যে তারা তাদের যে হোরেটিভস গুলো হয়, তারা তাদের যে ট্রেনিং হয় সেই ট্রেনিং এর ভেতরে তাদের যে সোলজাররা রয়েছে তাদেরকে তাদের ওয়াইফ এবং বাচ্চাদের কথা মনে করিয়ে দেওয়া হয়। অ্যান্ড আই থিঙ্ক দ্য ডেসপাইজিং ম্যারেজ, এবং আমি মনে করি যে এই বিয়েটাকে ডেসপাইজ করা, ঘৃণা করার কারণেই তুর্কিস্তানের বা তুরস্কের যে সেনাবাহিনী তারা এত বেশি খারাপ। মানে বলতেছে যে ওই সময়ের, আজ থেকে 400 বছর 500 বছর আগের তুরস্কের বা টার্কিশদের যে সোলজাররা ছিল তারা অনেক নিষ্ঠুর ছিল। তো বলতেছে যে আমি শুনেছি অনেক জেনারেলদেরকে যে ট্রেনিং এর পরে যুদ্ধের সময় পূর্ব মুহূর্তে তোমার এই সোলজারদেরকে তাদের নিজেদের বাচ্চা কাচ্চা, ওয়াইফদের কথা মনে করিয়ে দেওয়া হয় যে ছোট বাচ্চা কাচ্চা বা মহিলাদেরকে যাতে তারা না মারে, সেই কথা মনে করিয়ে দেওয়া হয়। আর যেহেতু এই তুরস্কের যে সেনাবাহিনী বা সোলজার যারা রয়েছে তাদেরকে যেহেতু বিয়ে করতে আহ, নিষেধ করা হয় বা তারা বিয়ের প্রতি অতটা আগ্রহী না, সেক্ষেত্রে এই জন্য তারা এত বেশি নিষ্ঠুর, এত বেশি ভালগার সোলজার হয়ে থাকে এবং মোর বেস তারা অনেক নিচু মনের হয়ে থাকে। সার্টেনলি ওয়াইফ অ্যান্ড চিলড্রেন আর এ কাইন্ড অফ ডিসিপ্লিন অফ হিউম্যানিটি। বলতেছে যে মানব সভ্যতার জন্য বা মানবতার জন্য অবশ্যই ওয়াইফ অ্যান্ড চিলড্রেন একটা এক ধরনের ডিসিপ্লিনারি জিনিস আর কি। অ্যান্ড এ সিঙ্গেল ম্যান, though they may be many times more charitable because their means are less exhaust, yet on the other side, they are more cruel and hard-hearted, good to make severe inquisitors because their tenderness is not so oft called upon। বলতেছে যে নিশ্চয়ই ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা এটা মানুষের জীবনে ডিসিপ্লিন আনে। ওই সমস্ত লোক যারা সিঙ্গেল, তারা যদিও অনেক বেশি চ্যারিটেবল হয়ে থাকে, অনেক বেশি মানুষের উপকার করে থাকে, কিন্তু তারপরেও যেহেতু তাদের ওই বউ ছেলেপেলেদের কাছ থেকে তাকে এক্সজস্ট করার মতো বা তাকে জ্বালাতন করার মতো কোনো
প্রবলেম সে ফেস করে না। হ্যাঁ, এবং এই জন্য সে চ্যারিটেবল। কিন্তু তারপরেও আমরা দেখে থাকি যে একজন ক্রুয়েল মানুষ, একজন সিঙ্গেল মানুষ, সে অনেক বেশি নিষ্ঠুর হয়, অনেক বেশি কঠোর হৃদয়ের হয়। কেন হয়? কারণ তাদের যে সফট যে গুণগুলি, টেন্ডার যে গুণগুলি, সেই গুণগুলি প্রায় কল হয় না সেই জন্য। মানে ধরো তোমার একটা বাচ্চা হয়েছে, এই আহ বাচ্চাটাকে তুমি আদর করতেছো। হ্যাঁ, এরপরে ধরো বাচ্চাটাকে রেখে তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটি বা অফিসে গেলা, যাদিকে রাস্তায় একটা বাচ্চা দেখলে তোমার নিজের বাচ্চার কথা মনে পড়বে। তোমার মনে হবে যাচ্ছে এটাকে একটু আদর করে দেই, বা একটা পাউরুটি কিনে দেই, একটু পানি কিনে দেই, এরকম মনে হবে, একটা চকলেট কিনে দেই। কেন মনে হলো? কারণ ওই যে তোমার নিজের বাচ্চার কথা মনে হলো, মানে তোমার প্র্যাকটিসে রয়েছে টেন্ডারনেস বা ভালো সফট গুণাবলী তোমার প্র্যাকটিসের ভেতরে রয়েছে, এই জন্য তোমার মনে পড়তেছে। দেখবা যে তোমরা তোমাদের বিয়ের আগে, তোমাদের বাচ্চা কাচ্চা হওয়ার আগে দেখবা যে তোমাদের বোনের ভাইয়ের বাচ্চা কাচ্চা যখন তোমাদের গায়ে প্রস্রাব করে দিয়েছে, সরা 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 আমার গায়ে প্রস্রাব করে দিয়েছে, তারপরে এত জ্বালাতন করে, এটা সেটা ধমক টমক দিচ্ছ। বাট যখন নিজের বাচ্চার ক্ষেত্রে আসতেছে, তখন একদিন দুই দিন হইতে হইতে একটা সময় গিয়ে আর কিছু মনে হয় না। খাচ্ছ, ওখানে টয়লেট করতেছে, ওখানে প্রস্রাব করতেছে, এক হাত দিয়ে খাচ্ছ, আরেক হাত দিয়ে ওটা পরিষ্কার করতেছো। হুম, তো এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে যে ওই যে তোমার বা ইনফ্যাক্ট ওই যে তখন তুমি রাস্তায় বের হচ্ছে, অন্য বাচ্চাদেরকে দেখলে তোমার নিজের বাচ্চার কথা মনে আসতেছে, তাদের প্রতি একটু সফট হচ্ছ। কি জন্য? কারণ ওই যে তোমার ওই সফট কোয়ালিটিটা প্র্যাকটিসে আছে, তোমার নিজের বাচ্চার ক্ষেত্রে তুমি এটা প্র্যাকটিস করতেছো। যার জন্যই অন্যের বাচ্চা দেখলে মনে হচ্ছে, আহারে, আমার বাচ্চাটার যদি এরকম পরিস্থিতিতে পড়তো তাহলে কি হতো। তো এটাই বলতেছে এখানে। Brave nature, led by custom and therefore constant, are commonly loving husband, as was said of Ulysses. বলতাম এটা কি বলতে চালাই? আচ্ছা, এটা আমি একটু দেখে আসি, এটার মিনিংটা একটু দেখে আসি। তিনি তার বার্ধক্যকে অমরত্বের জন্য উৎসর্গ করেছিলেন। আচ্ছা, আমি এটাকে ইংলিশে নেব। হি স্যাক্রিফাইস ইজ ওল্ড এজ ফর হিউম্যানিটি। আমি এখানে একটা ইয়েতে লিখে দিই। ওকে, দেখো এখানে বলতেছে যে যারা গ্রেভ নেচারের হয়, খুব গম্ভীর মানুষ হয়, তাদের কথা বলতেছে, যে গ্রেভ নেচারের যে সমস্ত মানুষ, এবং যারা হচ্ছে লেড বাই কাস্টম, যারা অনেক রীতিনীতি, ট্র্যাডিশন, প্রথা এগুলো মেনে চলে, এবং আর অ্যান্ড দেয়ার ফর কনস্ট্যান্ট, এবং তার ফলে তারা অনেক সময় হচ্ছে যে তোমার অনেক বেশি অটল থাকে, খুব কঠোর। তো এই সমস্ত লোক আর কমনলি লাভিং হাজবেন্ড, তারাই মূলত সবচেয়ে মানে ভালোবাসা দেওয়ার মতো হাজবেন্ড। মানে তারা ওয়াইফকে বা বাচ্চাদেরকে ভালোবাসে বেশি। যারা খুব গম্ভীর থাকে, রীতিনীতি মেনে চলে, ধর্মীয় কালচার মেনে চলে, যারা যে কোনো বিষয়ে সিদ্ধান্তে অটল থাকে, তারা হচ্ছে খুবই লাভিং হাজব্যান্ড। অ্যাজ ওয়াজ সেইড অফ ইউলিসিস, এবং ইউলিসিসের ব্যাপারেও এই কথা বলা হয়েছে যে হি স্যাক্রিফাইসড হিজ ওল্ড এজ ফর ইমর্টালিটি। এবং তিনি কি করেছিলেন? তিনি তার ওল্ড এজটা ইমর্টালিটির উদ্দেশ্যে স্যাক্রিফাইস করেছিলেন, এটা বলতেছে। তোমাদের ইউলিসিস, আমরা ইউলিসিস তো পড়েছো না? সেকেন্ড ইয়ারে না থার্ড ইয়ারে ছিল? আচ্ছা, না পড়ে থাকলেও ঘটনা আর বলতেছি না, শুধু এটুকুই জেনে রাখো যে মানে ইউলিসিস ওই যে ট্রয়ের যুদ্ধে তোমার একজন যোদ্ধা আর কি। তো যুদ্ধ শেষ করে সে 10 বছর ধরে ট্রয়ের নগরীতে গেছে, যা ওখানে যা 10 বছর যুদ্ধ হয়েছে, আবার ফিরে আসতে 10 বছর, মানে এরকম আর কি, 20 বা 30 বছরের একটা ইয়ে। তো ফিরে আসতে গিয়ে এসে তার মনে হয়েছে, ইউলিসিস কবিতা যদি পড়ো, সে বলতেছে যে আমি আর বাড়িতে গিয়ে কি করব? আমার বিয়ে, আমার আমার বউ তো বুড়ো হয়ে গেছে, তো বুড়ো বউকে নিয়ে আমি আর কি করব? আমার যে ছেলে ছিল সে তো বড় হয়ে গেছে, এখন তো সেই তো আমার রাজ্য চালাইতে পারতেছে, তো আমি আর ওখানে যাই কি করব? তো চলো আমরা কি করি, নতুন
জিনিস আবিষ্কার, নতুন দেশ আবিষ্কার, নতুন রাজ্য আবিষ্কারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো ইউলিসিসের মানে টোটাল কাহিনীটার এটা হচ্ছে একটু সামারি। তো সে কি করেছিল, অমরত্বের জন্য, ইমর্টালিটির জন্য, সে নতুন নতুন জিনিস আবিষ্কারের জন্য সে বেরিয়ে পড়েছিল। তো তার ওল্ড এজটাকে সে স্যাক্রিফাইস করেছিল। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে, ফার্স্ট ইয়ারে বা ইনফ্যাক্ট এটা এখন মনে হয় ফার্স্ট ইয়ার সিলেবাসে আর নাই নাকি। না থাকলে আমি সেকেন্ড ইয়ারে পড়াই দেই, কারণ হচ্ছে যে আহ, ওই যে আবার পার্ট সিতে চলে আসে। আচ্ছা, তো এটা গেল। সেকেন্ড ইয়ার তোমাদেরকে মনে হয় পড়াইনি, তাই না? সেকেন্ড ইয়ার অনেকগুলো কবিতার একটা লিস্ট আছে আমার, তো ওই লিস্টটা সব পড়াইতে গেলে আসলে পরীক্ষা চলে আসে, সময় হয় না। তবে এখন ইদানিং এই যে অনেক কিছু করতে পারতেছি, যেমন আগে যে কবিতাটা তোমাদেরকে আমি পড়াইছি ওই ভিডিওটা দেখা যাচ্ছে দিয়ে দিতে পারতেছি, এবং আরেকটা নতুন পড়াই দিতে পারতেছি, এবং ওই ভিডিওটা দেখে নিচ্ছে প্লাস নতুন একটা করে নিতে পারতেছে। তবে আপাতত এই যে হ্যাক হওয়ার পর থেকে এখন শুধু তোমাদের ক্লাসটাই নিচ্ছি, বাকি সব ক্লাস স্টপ করে রেখেছি। কারণ ওদেরকে যেমন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, ওল্ড থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার, এদের তো পরীক্ষার ভেতরে এদের তো ক্লাস নেওয়ার কিছু নাই। ফোর্থ ইয়ার ক্লাসটা নিচ্ছিলাম কিন্তু নিচ্ছি না এখন আর কি। সেকেন্ড ইয়ার স্পোকেন এগুলো সব স্টপ রেখেছি। ওকে, তো এটা গেল। এবার দেখো, জাস্ট উইমেন আর অফেন প্রাউড অ্যান্ড ফরওয়ার্ড অ্যাজ প্রিজিউমিং আপন দ্য মেরিট অফ দেয়ার চ্যাস্টিটি। বলতেছে যারা সতীসাধ্বী মহিলা, করাপ্টেড না এরকম মহিলারা খুব প্রাউড হয় এবং খুব স্ট্রেইট ফরওয়ার্ড হয়, এবং যেন মনে হয় যে তারা তাদের যে এই হচ্ছে চ্যাস্টিটির যেন একটা তারা মেরিট নিচ্ছে। মানে এক কথায় যারা স্ট্রেইট ফরওয়ার্ড, যারা মানে প্রাউড, সেই সব মহিলাদের মধ্যে ম্যাক্সিমাম মহিলাই তোমার দেখা যাচ্ছে যে এক হাজবেন্ডে বিশ্বাসী, আগের কোনো বয়ফ্রেন্ড বা পরের পরের হচ্ছে ছেলে বন্ধু এগুলোতে বিশ্বাসী না। তো এখানে একটা জিনিস হচ্ছে যে যারা এরকম সতীসাধ্বী নারী তারা হচ্ছে অনেক প্রাউড হয় এবং স্ট্রেইট ফরওয়ার্ড হয়। আবার অনেক সময় এরকম হয় যে তারা অনেক সময় এটার ক্রেডিটও নেয়। আচ্ছা, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট বন্ডস বোথ অফ চ্যাস্টিটি অ্যান্ড অবিডিয়েন্স ইন দ্য ওয়াইফ if she think her husband wise, which she will never do if she find him jealous. আচ্ছা, এটা খুব সুন্দর একটা কথা মেয়েদের জন্য। দেখো, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট বন্ড বোথ চ্যাস্টিটি অ্যান্ড ওবিডিয়েন্স। বলতেছে একটা ওয়াইফের ভেতরে যদি এই পবিত্রতা থাকে এবং সে যদি বাধ্য হয়, মানে বিনয়ী হয় তার হাজবেন্ডের প্রতি, তাহলে এইটা হচ্ছে খুব ভালো একটা বন্ধন হিসেবে কাজ করে হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপে। মানে একটা ওয়াইফ, সে একই সঙ্গে মানে সতীসাধ্বী, পুত পবিত্র, এবং একই সঙ্গে সে তার হাজবেন্ডের পজিটিভিটি, যে পজিটিভ যে কথাবার্তাগুলো সেগুলো মেনে চলে। আহ, তাহলে এটা খুব ভালো একটা বিষয় আর কি। অ্যান্ড ইফ শি থিঙ্ক, এবং এটা তখনই সে হতে পারে ইফ শি থিঙ্ক হার হাজবেন্ড ওয়াইজ, এবং তখনই কেবল মানে এই সমস্ত মহিলারা যদি কারো ওয়াইফ হয়, সেক্ষেত্রে ওই সংসারে ভালো একটা বন্ড তৈরি হয়। এবং এই ক্ষেত্রেও আরেকটা কন্ডিশন আছে, তুমি সতীসাধ্বী মেয়ে বিয়ে করবা আর তুমি হচ্ছে একজন বাজে ছেলে, তা হবে না। তোমাকেও কি হতে হবে, ইফ শি থিঙ্ক হার হাজবেন্ড ওয়াইজ, তার হাজবেন্ডকে ওয়াইজ হতে হবে, এবং এটা তার ওয়াইফের মনে করতে হবে। তার ওয়াইফ যদি মনে করে যে হ্যাঁ তার হাজবেন্ড ওয়াইজ, এবং তার হাজবেন্ড যদি মনে করে দিয়েছে আমার ওয়াইফ হচ্ছে সতীসাধ্বী এবং খুবই আমার কথাবার্তা শোনে, দেন ওখানে একটা ভালো বন্ড হয়। হুইচ শি উইল নেভার ডু ইফ শি ফাইন্ড হিম জেলাস। কিন্তু যদি ওই মহিলাটা দেখে তার হাজবেন্ড হচ্ছে একটু হিংসুটে, জেলাস ফিল করে, তার ওয়াইফ কোথায় কি করতেছে, কারোর সাথে কথা বলতেছে, সে ওই তখন মাই লাস্ট জাসেসের মতো আচরণ করতেছে, তো তখন হচ্ছে তোমার সে সে এটাকে আর মানতে পারে না আর কি।
মানে এক কথা তখনই ঝগড়াঝাটি লেগে যায়। এটা দুই পক্ষই আর কি। ছেলে যদি মেয়েকে বা হাজবেন্ড যদি ওয়াইফের ক্ষেত্রে সন্দেহ করে বা হিংসা করে, আবার যদি ভাইস ভার্সা হয়, তখন এই দুইটাই ঘটে। কিন্তু এটা বলতে হবে যদি হাজবেন্ড জ্ঞানী হয় এবং যদি ওয়াইফ হচ্ছে সতীসাধ্যী এবং অবিডিয়েন্ট হয়, দেন এইখানে একটা ভালো বন্ডিং তৈরি হয় ওই হাজব্যান্ড ওয়াইফের ভেতরে। এবার দেখো আরেকটা সবচেয়ে দারুণ একটা কথা, এবং এটা ইউনিভার্সালি ট্রুথ, ইউনিভার্সালি একটা ট্রু স্টেটমেন্ট, সেটা হলো ওয়াইফস আর ইয়াং মেন্স মিস্ট্রেসেস। ওয়াইফ যখন থাকে ইয়াং মানুষদের, মানে তুমি ধরো তোমার বিয়ে হলো, তুমিও ইয়াং, তোমার হাজবেন্ডও ইয়াং মানুষ, তোমাদের বয়স, একজনের বয়স ধরো 17 18, আরেকজনের বয়স ধরো 21 22 23, তখন তোমরা একজন আরেকজনের কি প্রেমিক প্রেমিকা। তো এটা বলতেছে ওয়াইফরা তখন পুরুষদের জন্য প্রেমিকার মতো হয়ে থাকে, কম্প্যানিয়ন্স ফর মিডিল এজ। এবং যখন মিডিল এজে পৌঁছায় এই দম্পতি, তখন তারা একজন একজনের সঙ্গী হয়। শুরুতে প্রেমিকা হয়, পরে সঙ্গী হয়। অ্যান্ড ওল্ড ওল্ড মেন্স নার্স। এবং পুরুষ মানুষ যখন বুড়ো হয়ে যায়, তখন ওই ওয়াইফরা তাদের নার্সে পরিণত হয়, সেবিকাতে পরিণত হয়। দেখবা এটা যে তোমার দাদা দাদি নানা নানির ক্ষেত্রে, দেখবা তোমার দাদা পান খাবে, তোমার দিদা হয়তো বা পানটা হয়তো গুঁড়ো করে দিচ্ছে। মানে এখন তো আর পান খাওয়ার যুগ নাই আর কি, কিন্তু দেখা যাচ্ছে যে মানে অনেক সেবা যত্ন করতেছে, যেটা প্রেমিকা থাকা অবস্থা অর্থাৎ ইয়াং কালে হয়তো বা এতটা এরকম করেনি বা কথা শুনিয়েছে, বাট এই সময়টাতে এসে আর কথা শোনাবে না, কথা সবসময় শোনায়। আচ্ছা, সো অ্যাজ এ ম্যান মে হ্যাভ এ কোয়ার্ল টু ম্যারি হোয়েন হি উইল। সুতরাং একজন পুরুষ মানুষ হিসেবে মে হ্যাভ এ কোয়ার্ল, তার হচ্ছে ঝগড়াঝাটি হতে পারে, টু ম্যারি হোয়েন হি উইল, এবং সে যখন, এখানে ঝগড়াঝাটি না মানে তার লজিক থাকতে পারে যে টু ম্যারি হোয়েন হি উইল, যখন সে চাইবে তখনই সে বিয়ে যাতে করতে পারে, এই নিয়ে একটা ঝগড়াঝাটি হয় আর কি। বলতেছে যে ওয়াইফরা, ওয়াইফের তিনটা পর্যায়ে বলতেছে যে যখন একটা ওয়াইফ ইয়াং থাকে তখন সে প্রেমিকা থাকে, যখন সে মিডিল এজে পৌঁছায় ধরো 30 থেকে 40 45, তখন সে সঙ্গীতে পরিণত হয়। আর দেখবা হচ্ছে যখন সে তোমার ওল্ড ম্যান হয়, হাজবেন্ড ওল্ড হয়, তখন ওই মেয়েটাই আবার তার স্বামীর সেবিকাতে পরিণত হয়। বলতেছে কিন্তু তারপরেও পুরুষ মানুষরা সবসময় একটা বিষয় নিয়ে ঝগড়া করে, সেটা হচ্ছে যখন তার ইচ্ছা সে তখনই বিয়ে করতে পারে। আরে তুমি যাও না গে দেখতে পেয়ে, হ্যাঁ, 7 দিন যাইতে দেবো না, এরকম কিন্তু অনেক পুরুষ মানুষ বলে। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। যদি তুমি ইমমরাল না হও, তুমি ভালো মেয়ে খোঁজো, তাহলে তো তুমি আর বিয়ে করতে পারবা না। হ্যাঁ, তুমি যদি জাতামাতা খোঁজো তাহলে তো পাবা। আচ্ছা, এটা 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 মুখস্থ করে রাখো আর কি, অন্তত এই যে এই লাইনটা, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। But yet he was reputed one of the wise men that made answer to the question when a man should marry a young man not yet, an elder man not at all. কিন্তু তারপরেও হি ওয়াজ এ রেপুটেড ওয়ান অফ দ্য ওয়াইজ ম্যান, কিন্তু তারপরেও পুরুষ মানুষ হচ্ছে পুরুষ মানুষকে সাধারণত জ্ঞানী ভাবা হয়ে থাকে। সে একটু রেপুটেড, একটু তার মানে ওয়াইজ ম্যান হিসেবে তার একটু সুনাম রয়েছে, মানে পুরুষ মানুষের। দ্যাট হি মেড অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন্স হোয়েন এ ম্যান শুড ম্যারি। এবং একটা কোশ্চেন রয়েছে, সেটা হলো যে একজন মানুষ কখন সে বিয়ে করতে পারে, কখন তার বিয়ে করা উচিত, বিয়ে করার আসল টাইমটা কখন। তো এখানে বলতেছে যে এই ইয়াং ম্যান নট ইয়েট, একজন ইয়াং ম্যান মনে করে যে না, এখনো না, এখনো টাইম হয়নি। অ্যান এল্ডার ম্যান নট এট অল, এবং একজন বয়স্ক মানুষ বলে যে না, আর কখনোই না। মানে ব্যাপারটা এরকম, আমাদের বাংলাদেশে আগে ছিল না, এখন তৈরি হয়েছে এরকম একটা শ্রেণী। সেটা হচ্ছে যে ইয়াং থাকা অবস্থায় সে ভাবে যে আগে প্রতিষ্ঠিত হই, আগে প্রতিষ্ঠিত হই তারপর বিয়ে করব। প্রতিষ্ঠা পেতে পেতে ধরো ব্রেনটা অত ভালো না, কিন্তু তারপরেও সে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, এবার বিসিএস এর পিছনে দৌড়াচ্ছে। বিসিএস দিতে দিতে তো 35 বয়স তো হয়ে গেছে, এখনো বিসিএস হলো না। বা লাস্টে গিয়ে কোনো একটা চাকরি হলো, হওয়ার পরে আর বিয়ের প্রতি আর এনার্জি নাই, তখন একটা হলেই হলো। আর মেয়েদের ক্ষেত্রেও তাই হয়। তো
এটাই বলতেছে যে বিয়ে করার সঠিক সময় কোনটা, এটা ইয়াং মানুষকে জিজ্ঞাসা করলে বলা হয় যে না এখনো না, আরো পরে। আর একটু বয়স হয়ে গেলে তখন আর বলে যে না করলেই ভালো, ফ্যামিলির চাপে সমাজের চাপে বিয়ে করতে হচ্ছে তাই করতেছি। হুম, এরকমটা হয় কিন্তু। যেমন আমি আমি আমার মনে আছে, আমি আমার ফ্রেন্ডদের ভেতরে, পুরুষ ফ্রেন্ডদের মধ্যে আর কি, আমি সবার আগে বিয়ে করেছি। আমাদের প্রায় 200, মানে আমি আমি নিয়ার অ্যাবাউট ধরো 100 জন আমরা ক্লোজ ক্লোজ ফ্রেন্ড ছিলাম, 100 জন। মানে এত আমাদের মধ্যে যোগাযোগ হতো। তো ক্লোজ এদের ভেতরে আমার মনে আছে আমি সবার আগে বিয়ে করেছি, এবং আমার ছেলে এখন 6-এ পড়ে। আর এমন অনেক ফ্রেন্ড আছে যে কেবল 1 বছর আগে, 2 বছর আগে বিয়ে করেছে, 3 বছর আগে বিয়ে করেছে, বা 1 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা। তো এদের ব্যাপারটা লাস্টে গিয়ে এমন হয়েছে, চাকরি পেয়েছে তারা, কিন্তু ওই বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়েছে। বিয়ে করতে হবে তাই বিয়ে করেছে। কিন্তু আমরা ওই সময়, যে আমি যখন বিয়ে করেছি তখন যে একটা বিয়ের প্রতি যে একটা কি বলে তাড়না বা একটা চাহিদা, হ্যাঁ, সেটা যে ফিল করে যেটা বিয়ে করা, আর খেতে হবে তাই খাচ্ছি, এটা আলাদা আর কি। আচ্ছা, এবার আসো। ইট ইজ অফেন সিন দ্যাট ব্যাড হাজবেন্ডস হ্যাভ এ ভেরি গুড ওয়াইফস। এটা প্রায়ই দেখা যায়, খারাপ হাজবেন্ডের ভালো বউ হয়। Whether it be that it raised the price of their husband's kindness when it comes, এবং এটা অনেক সময় হয় যে তাদের হাজবেন্ডের যে দয়াটা, যে দয়া মায়াটা, এটা অনেক কস্টলি হয়ে থাকে, অনেক দামি হয়ে থাকে। মানে ভালো ওয়াইফ সে কখনোই তার হাজবেন্ডের মন পায় না, কারণ হাজবেন্ডটা খারাপ। এবং তার হাজবেন্ডের একটু হাসি খুশি থাকা, এটা তার কাছে অনেক আরাধ্যের বিষয় হয়ে যায়, এবং সেটা পেতে হলে তাকে অনেক কষ্ট করতে হয়, তাকে অনেক প্রাইস দিতে হয়। প্রাইস বলতে বলতে পুরস্কার টুরস্কার না, মানে অনেক কিছু করতে হয় আর কি। তার সামনে সেজে গুজে আসতে হয়, তার সামনে হয়তো বা হচ্ছে ভালো ভালো রান্না করে নিয়ে আসতে হয়, তাও মন পাওয়া যায় না, এরকম। অর দ্যাট দ্য ওয়াইফস টেক এ প্রাইড ইন দেয়ার পেশেন্স। অথবা অনেক সময় এসব ওয়াইফরা, তারা গর্ব ফিল করে যে আমার একটা হাজবেন্ড খারাপ হওয়া সত্ত্বেও আমি এই হাজবেন্ডটাকে নিয়ে আছি। তো এই এই ধৈর্যের ব্যাপারে সে অনেক প্রাউড ফিল করে। এরকমটাও হয় আর কি। অনেক সময় বলে না যে আমি বলে তোমার এই সংসারে আছি। আচ্ছা, দেখো আজ থেকে 400 বছর আগে লিখতেছে, তারপরেও এখনকার সাথে অনেকটা মিলে যাচ্ছে। বাট দিস নেভার ফেইলস। কিন্তু এটা কখনোই ব্যর্থ হয় না। ইফ দ্য ব্যাড হাজব্যান্ডস ওয়ার অফ দেয়ার ওন চুজিং এগেনিস্ট দেয়ার ফ্রেন্ডস কনসেন্ট, for then they will be sure to make good their own folly. আচ্ছা, মেয়েদের ব্যাপারে বলতেছে কিন্তু, বাট দিস নেভার ফেল। কিন্তু এটা কখনোই ব্যর্থ হয় না। এটা বলতে কি, যে ধৈর্য ধরা, তুমি ধৈর্য ধরে যদি থাকতে পারো তাহলে সংসারটা ভাঙবে না, কখনো ব্যর্থ হবে না, হাজবেন্ড যতই খারাপ হোক। ইফ দ্য ব্যাড হাজবেন্ডস ওয়ার অফ দেয়ার ওন চুজিং, এবং ব্যাড হাজবেন্ডটাকে যদি তুমি তোমার নিজের পছন্দ মতো বিয়ে করে থাকো, তোমাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলির কনসেন্ট ছাড়াই, তাদের মতামত ছাড়াই, তাদের অনুমতি ছাড়া, তাহলে কি হয়? ফর দেন, তখন দে উইল বি শিওর টু মেক গুড দেয়ার ওন ফলি। তখন তারা নিশ্চিত হয় যে ঠিক আছে, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে, আমার ভুল থেকে যেটুকু ভালো পাওয়া যায় সেটুকুই নিতে হবে। এটা সে সান্ত্বনা হিসেবে চুজ করে নেয়। মানে ব্যাপারটা এখানে এই পুরোটাই এক সঙ্গে বলতেছে যে প্রায় দেখা যায় যে ভালো বউদের খারাপ হাজবেন্ড হয়। তো এই ভালো বউদের অনেক পরিশ্রম করতে হয় তাদের হাজবেন্ডের কাইন্ডনেসটা বের করে আনতে। এবং এ ব্যাপারে অনেক ওয়াইফ আছে, তারা তাদের ক্রেডিটও নেয় যে ঠিক আছে আমি অনেক ধৈর্য ধারণ করেছি। এবং এই ধৈর্য ধারণটা করলে আর কখনো ব্যর্থ হয় না তারা, তারা সাকসেসফুল হয়, ফ্যামিলিটা টিকে যায়। এবং কিন্তু এই হাজবেন্ড গুলোকে যদি আবার তারা তাদের নিজের পছন্দ মতো বিয়ে করে নেয়, হয়তো প্রেম করে বিয়ে করেছে, পরে দেখতেছে যে ছেলেটা ভালো না, এবং বন্ধু বান্ধবের ফ্যামিলির অনুমতি ছাড়াই, তখন যেটা করতে হয় তাদেরকে মানিয়ে নিতে হয়, এবং ওই খারাপের ভেতর থেকে ভালোটাকে খুঁজে বের করতে হয়। ওকে, তো এই হচ্ছে টোটাল এই স্টোরিটা। এখন বলো, স্টোরিটার কোথায় বুঝতে সমস্যা আছে? আর একটা জিনিস, এটা বুঝতে গেলে একবার দুইবার না, 3-4 বার দেখতে হবে ভিডিওটা। একটু টেনে টেনে দিয়ে ভিডিও দেখবা,
আমি যেমন কিছু কিছু মাঝে মাঝে গল্প করেছি, গল্পগুলো টেনে দিবা। আর হচ্ছে একটু স্পিডটা বাড়িয়ে দিবা, তাহলে দেখবা যে দেখতে পাচ্ছ আর কি, শুনতে পাচ্ছ ভালো, বা ধৈর্যচ্যুতি ঘটতেছে না। কিন্তু এটা বারবার না শুনলে, না পড়লে বুঝবা না, মনে থাকবে না। আর এই যে এই কোটেশন, যেমন এই লালটা, এটা মুখস্থ করে ফেলবা। তারপরে 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 এই যে এই লাইনটা খুব ভালো মুখস্থ করে নিবা, এইটুকু, এই লালটুকু। এইটুকু মানে এগুলো এগুলো সবই মুখস্থ করতে হবে, তবে এই দুইটা একবারে কমন মুখস্থ করবা অবশ্যই, এই লালটা আর এই লালটা। আচ্ছা, এরপরে এই যে আমরা যেটা পড়লাম সেটাই এখানে লেখা আছে, তো তোমরা হচ্ছে পড়ে নিও। আমি এটা ইমনকে দিয়ে দেবো নি, ইমন তোমাদের হয়ে গ্রুপে পোস্ট করে দেবে নি। অথবা তোমরা যদি কেউ চাও আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিও, হোয়াটসঅ্যাপে নক দিয়ে, আমি তো বুঝতে পারবো না নাম্বার যেহেতু কারোরই নাই, তো আমাকে খালি বলতে হবে যে নিউ থার্ড ইয়ার, হ্যাঁ, লেকচার শিট দেন। তাহলে আমি হোয়াটসঅ্যাপে তোমাকে দিয়ে দেবো, তুমি গিয়ে হয়তো বা নিয়ে গিয়ে পোস্ট করলা ওই গ্রুপে, কারণ ওই গ্রুপে আমার কোনো কন্ট্রোল নাই এখন। আচ্ছা, তো এখন বলো কোথাও যদি বুঝতে সমস্যা থাকে, আর এছাড়া কোনো কথা থাকলে বলতে পারো। আর আমি চেষ্টা করতেছি গ্রুপ, আমার অ্যাকাউন্টটাকে রিকভার করার জন্য। আমি ওই যে সেদিন তোমাদের মধ্যে কে যেন একজন বললো, একজন এক্সপার্টকে আমি দিয়েছি, তো তিনি অত ভালো রেসপন্স করতেছেন না যদিও। তারপরে দেখি উনাকে দিয়ে যদি না হয়, হয়তো আমি আরেকজনকে দিয়ে করাইতে হবে। তারপরেও যদি না হয়, আমি নিজেই অনেকের প্রোফাইল রিকভার করে দেই, তো সেক্ষেত্রে আমি নিজে পারতেছি না, তো সেক্ষেত্রে আহ, আমার মনে হয় এটা অবশ্যই টাফ হবে। তো যদি তারপরেও কেউ করে দিতে পারে, এমন তো না যে আমি একবারে বিশাল কিছু, তবে আমি আমার সাধ্যমতো ট্রাই করেছি। তবে আবার এই ক্ষেত্রে এরকম হয় যে অনেক সময় 5 দিন, 7 দিন, 10 দিন, 20-25 দিন পরেও প্রোফাইল আবার রিকভার হয়। তো এই জন্য আমাকে মিনিমাম 1 মাস ওয়েট করতে হবে, তারপরে আরেকটা আমি প্রোফাইল খুলবো। নইলে দেখা যাচ্ছে যে আরেকটা খুললাম, আর এটা আমার ইয়ে হয়ে গেল, দুইটাই আমার পরে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন বলো তোমাদের কিছু বলার আছে, নইলে রেখে দিই ক্লাসটা। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার হবে। আর তোমাদের ক্লাসটা কন্টিনিউ হবে, গ্রুপে যে লিঙ্ক আছে ওই লিঙ্ক দিয়ে ঢুকে পড়বা, এই টাইম মতো আমি থাকবো। আর আমি যদি কখনো ক্লাস নিতে না পারি, তাহলে আমি তোমাদের কাউকে জানিয়ে দেবো, সেই গ্রুপে পোস্ট করবে, ওটা তোমরা একটু দেখে নিও, তাহলেই হবে। তো ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।